আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৩০। স্বাক্ষর মা স্থির, শান্ত চোখে কেবল ছেলের দুঃখটুকুই দেখলেন। দেখলেন মুখের চাহনি, মলিন মুখশ্রী এবং চোখ জোড়ায় ভেসে উঠা আফসোসটা। বুকটা হুহু করে উঠল কেমন যেন। তার ছেলেটার এমন পরিণতি সে কি ভেবেছিল? ভাবেনি তো। সাক্ষ্য ফের মায়ের দিকে চাইল। কিছুটা সময় চেয়ে থেকেই মাকে জড়িয়ে ধরল। অসহায়ের মতো করে বলল, আম্মু ওকে এনে দিবে আম্মু? একবার ফিরিয়ে নিয়ে আসবে আম্মু? বিশ্বাস করো আম্মু, আমি এই ছন্নছাড়া সম্পর্কটা চাইনি। এই দূরত্বটাও চাইনি। আগদিন পর নিজেই ইচ্ছে করে গাছাড়া ভাব দেখালেও এখন আমার সম্পর্কের ছন্নছাড়া পরিণতি সহ্য হচ্ছে না। কষ্ট হচ্ছে। অদ্ভুত এক দুঃখে রোজ হাসফাস করছি, ব্যথা বয়ে নিয়ে সব করছি। কিন্তু আমার ওকে চাই আম্মু। সত্যিই চাই। আমি তাকে যতটা অবহেলা দিয়েছি সবটুকু মুছে দিয়ে ততটুকুই ভালোবেসে আগলে নিতে চাই। আমাকে আরেকটা সুযোগ দিতে বলো না আম্মু। একটা গিউ। স্বাক্ষর মায়ের বোধহয় কান্না পেল ছেলের অসহায়তা দেখে। পুরোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। উত্তাপ বুঝে বুঝলেন ছেলেটা হয়তো জ্বরের কারণেই মাকে এভাবে নিজের দুঃখগুলো উগরে দিতে পারছে। নয়তো ছেলে তো তার বরাবরই গম্ভীর। সাজিয়া আফরোজ দীর্ঘশ্বাস ফেললেন। সাক্ষ্য ফের আবার ও বলল, আমি শিওর, দেখো আম্মু। সে আর ফিরবে না আমার কাছে। একটুও ফিরবে না। দিবে না আরেকটা সুযোগ। যে দিত। দিবে না। অপরাধ তো আমার। আমি কেন আগে বললাম না আম্মু? কেন আগে বুঝালাম না আমি তাকে ভালোবাসি? স্বাক্ষর মা কেঁদে ফেল এবারে। ছেলের মাথায় হাত বুলিয়ে ওভাবেই কেঁদে ফেলে বলল, ফিরবে আব্বু। ফিরবে। দিতি তো তোমায় ভালোবাসে। ফিরবে আব্বু, আম্মু ঠিক ফিরিয়ে আনবে গি। এখন আর বাসে না আম্মু। বাসলে আমায় একবার ফিরিয়ে দিত না সে? সামান্যটুকু হলেও যোগাযোগ করত। বুঝত তার সাথে যোগাযোগহীনতায়, তার শূন্যতায় আমি কতটা পুড়ছি। আম্মু রাজি করাব আব্বু। ঠিক রাজি করাব। আম্মুর কারণেই তো এসব। বিশ্বাস করো আম্মু, গিয়েছিলাম। কয়েকবার গিয়েছিলাম। কিন্তু ওর সাথে কথা বলতে পারিনি। বুঝাতে পারিনি। কিন্তু আম্মু হাল ছাড়ব না, দেখবে। ঠিক রাজি করাব। ঠিক ফিরিয়ে আনব। এইটুকু বলেই স্বাক্ষর মাথায় হাত বুলালেন। কোনোরকমে ছেলের জ্বর শরীরে খাওয়াতে চেষ্টা করলেন, অথচ সাক্ষ্য খেল না। শরীরের প্রচণ্ড উত্তাপ নিয়ে একটা সময় পর ঘুমিয়ে গেল। অথচ ঘুমানোর আগ অবধিও সে ওই মানুষটার শূন্যতাতেই পুড়ছিল। সাজিয়া আফরোজ শুধু চেয়ে চেয়ে দেখলেন। ছেলেটা সে যে প্রথম দিন ঠান্ডা মাথায় মা আর নানিকে কথা শোনাল, শীতল স্বরে ঝামেলা করেই ঘরে দরজা লাগাল, এরপর থেকে এতগুলো দিন মায়ের সাথে খুব একটা কথা হয়নি। সাক্ষ্য ফিরেও না তেমন। না তো বাসায় খাওয়া দাওয়া করে। যেন কথা না বলেই এমন ছন্নাছাড়া ভাব দিয়েই মাকে শাস্তি দিচ্ছিল। আর সে সাক্ষ্যই আজ বাচ্চাদের মতো অসহায় স্বরে এতগুলো কথা বলল। মা তো। বুকটা হু হু করে তার। কেন সেদিন ওভাবে বলেছিল দিতিকে? কেন? কেন ওভাবে মেয়েটার মনে আঘাত দিল? সাজিয়া আফরোজ আজও এলেন। দিতির সাথে একটাবার কথা বলার জন্য অদিতি আহমেদকে বহু অনুরোধ করেই বসে থাকলেন সোফার কোণে। মৃদুস্বরে বললেন, অদি, আমার ছেলেটা ভালো নেই রে। বিশ্বাস কর, এতগুলো দিন ওর সম্মুখে ভালোবাসা না দেখালেও আমি এখন স্পষ্ট বুঝি যে আমার ছেলেটা তোর মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। প্লিজ, আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিস না আর। প্লিজ। ভুল তো আমি করেছি বল। ভুল আমার আম্মা করেছে। ভুল হয়তো কণাও করেছে গি। অদিতি আহমেদ শেষের বাক্যটা শুনে হাসলেন। বললেন, হয়তো কণাও করেছে? রিয়েলি সাজি? কণার দোষটা তোর চোখে এখনো পড়েনি? একটা বিবাহিত ছেলের পিছনে ঘুরঘুর করছিল। সংসার ভাঙতে চাইছিল। এটা দোষ নয়। সাজিয়া আফরোজ দীর্ঘশ্বাস ফেললেন। হু। ভুলই তো। কিন্তু অতিরিক্ত স্নেহ করেন বলেন বোধহয় মেয়েটাকে লোকসম্মুখে দোষী বলতে ইচ্ছে হল না তার। বলল, কিছুটা দোষ তো আমারও বল। প্রথমেই যদি ওদের বিয়ের কথাটা না ভাবতাম তাহলে তো মেয়েটাও এতদূর ভাবতে পারত না। তাই ওরও দোষ আছে। আমি ওকে বলেছিলাম দিতির সাথে কথা বলতে। সাক্ষ্য চেয়েছিল কণা সবটা ক্লিয়ার করে ক্ষমা চাক। এই নিয়ে বেশ ঝামেলা, রাগারাগিও হয়েছে। আম্মাও চলে গিয়েছেন।
যাই হোক, আমি আরেকটাবার তোর মেয়েটাকে ভিক্ষা চাইছি অদি। আমায় আরেকটাবার ওকে দে। কথা দিচ্ছি এবার আর অয়ত্ন হবে না ওর। অদিতি আহমেদ হাসলেন মৃদু। কথা কাটাতেই বললেন, আমি যে কেবল নিজের মেয়ের জন্য তোকে ভরসা করতে পারছি না এমন নয় সাজি। বন্ধু হিসেবেও আমার আস্থার জায়গাটা তুই ভেঙে ফেলেছিস। আমার আর সাদিকের বিষয়ে কথাগুলো তো না বললেও পারতি। পারতি না, মেয়েটা আমার সাথে ঠিকমতো কথা বলে না। ওর বাবার সাথে ঠিকমতো কথা বলে না। আমাদের সাথে আগের মতো মিশেই না আর। রাত ধরে জেগে থাকে। দিন হলে ঘুমের মেডিসিন নিয়ে ঘুমায়। নাওয়া খাওয়া কোনো কিছুরই ঠিক নেই। আমার মেয়েটাও যে কেমন হয়ে গেল তার বেলায়। সাজিয়া আফরোজ উত্তরে কি বলবেন বোধহয় খুঁজে পেলেন না। অপরাধবোধে ভুগলেন ভীষণ। মৃদু গলায় বলল, আম্মা বলেছে রে অদি। আমি কখনো তোকে বা ওর পরিবার নিয়ে বলিনি। বিশ্বাস কর। যেই বলুক। তুই তো কোনো প্রতিবাদ করিসনি সাজি। দিনের পর দিন খালাম্মা আমার মেয়েকে কত কথা শুনাল। কই, তুই তো আমার মেয়ের হয়ে একটা কথা বলিসনি। ভুল হয়েছে। ভুল হয়েছে অদি। তুই জানিস তো আম্মা কেমন প্যাঁচালো স্বভাবের মানুষ। কথা উঠলে তা নিয়ে বলেই যায়। যদি কখনো কথায় কথায় প্রতিবাদ করতে গিয়ে এটা বলে দেয় যে তুই আর সাদিকুর ভাই একসাথে সংসার করিস না, এই ভয়েই কোনোদিন দিতির সামনে আম্মাকে কিছু বলিনি। ঝামেলা বাড়াতে চাইনি বলে। অথচ দেখ, এখন আরও বড় ঝামেলা হলো। আম্মা সবটা বলেই দিল। আমার সংসারটাও কেমন ছন্দ্রছাড়া হয়ে গেল। কার জন্য? আমার জন্যই। আমার নিজের দোষেই তো। অদিতি আহমেদ মৃদু হাসলেন কেবল। আর কিছুই বললেন না। অপরদিকে সাজিয়া আফরোজ ওভাবেই বসে থাকলেন। দিতির ঘুম ভাঙল প্রায় দুপুর ৩টায়। অগোছালো বিছানা ছেড়ে উঠে বসতেই টের পেল তার মাথাটা ঘুরছে। চোখ জ্বলছে। এমনকি মাথাটাও ব্যথা করছে। শরীরটা উত্তাপ ছড়াচ্ছে। বুঝল যে জ্বর নেমেছে। অস্বাভাবিক দুর্বলতায় শরীরটাও মৃদু কাঁপছে যেন। দিতি উঠেই চুলগুলো খোপা করল হাতে। অতঃপর পা বাড়িয়ে মুখ চোখ ধুয়ে যখন বের হল তখন সর্বপ্রথম চোখে পড়ল স্বাক্ষর বাবা সাদাত এহসানকে। দিতিকে ঘুমো ঘুমো চোখে আসতে দেখেই উনি একটক হাসি দিলেন। মৃদু হেসে বললেন, আম্মু, ভুলে গেছিস আমাদের? দিতি চাইল। কিছুটা বোধহয় অপ্রস্তুত বোধ করল। স্বাক্ষর বাবা এই নিয়ে ৪ দিন এসেছে। প্রতিবারই সরাসরি না বললেও কোনো না কোনোভাবে বাসায় ফিরে যাওয়ার কথা বলেছেন মিষ্টি স্বরে। আজও হয়তো বলবে। দিতি ছোটশ্বাস ফেলে জানাল, একদম না আব্বু। কেমন আছো? কি করে ভালো থাকি? যদি ছেলে মেয়ে দুটো ভালো না থাকে। আব্বু, একটা কথা বলি? বাসায় চলো আম্মু। তারপর না হয় ওদের মাছেলেকে ইচ্ছেমতো ইগনোর করবে। হুহ। কিন্তু আমি তো কিছু করিনি। কথা তো কিছু করেনি। আমরা কেন শাস্তি পাব? দিতি চাইল। কি উত্তর দিবে বোধহয় বুঝল না। বলল, বসো আব্বু। আমি হালকা নাস্তা নিয়ে আসছি। সাদাত সাহেব আবারও বললেন, এখন খাব না। বাসায় ফিরলে তারপর খাব। নয়তো অনশন করব। তোমার সাজি আম্মু এসেছে দিতি। দিতি এই পর্যায়ে অপ্রস্তুত হল আরেকটু। সাজি আম্মুর সাথে তার সেদিনের পর আর কথা হয়নি। দেখাও হয়নি। বলা চলে সাজি আম্মুকে সে সত্যিই নিজের মায়ের মতো ভালোবেসেছিল ছোটবেলা থেকে। কিন্তু সে সাজি আম্মুর ভালোবাসাটা যখন এক মুহূর্তে বদলে যেতে দেখল তখন থেকেই দিতি আন্দাজ করল যে পৃথিবীতে সব মানুষ বদলায়। সব বদলায়। এমনকি এমনও হতে পারে ভালোবাসার ধরনটা হয়তো সবসময় এমনই ছিল। শুধু লোক দেখানো ভালোবাসায় ভুলে বসেছিল দিতি। দিতি হাসল। সাদাত সাহেবের পেছনে দাঁড়ানো মানুষটিকে দেখে হাসি মুখে বলল, কেমন আছো সাজি আম্মু? সাজিয়া আফরোজ মুহূর্তেই চোখ তুলল। মেয়েটা হেসেই বলল। অথচ উনি হেসে উত্তর দিতে পারছেন না, সংকোচ, অস্বস্তি আর অপরাধবোধে চোখ টলমলে করে উঠে। এক মুহূর্তেই সামনে এসে দিতির হাতটা জড়িয়ে ধরল। টলমল চোখে শুধাল, দিতি, আম্মুকে কি ক্ষমা করা যায় না? মানছি ভুল করেছি সাজি আম্মু। সেদিন ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি। মাথাতেই ছিল না কিছু। কি থেকে কি বলেছি বোধহয় আকস্মিক বুঝেই উঠিনি। পরে যখন বুঝলাম তখন বাসায় এসেই তোকে খুঁজতে থাকলাম ক্ষমা চাইব বলে। শুধু একটাবার ক্ষমা চাইব বলে।
আমার উপর নিশ্চয় খুব রাগ করে আছিস তাই না দিতি? খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? দিতি হাসল। হেসে উড়িয়ে দিয়ে বলল, দূর, তুমি আমার আম্মুর মতোই সাজি আম্মু। এটা ঠিক যে আম্মুর মতো করে ভালোবাসতে কেউ পারে না। তবে তুমি তো একটু হলেও বেসেছিলে তাই না? আমিও তাই তোমায় আম্মুর মতো করেই ভালোবাসি। ছোট থেকেই। আর আম্মুরা তো কত কিছুই বলে। কতই বকাঝকা করে। তাই বলে ক্ষমা চাইবে কেন? আমাকে তোমার বান্ধবী বকা দিলেও আমি একটু পর গিয়ে আবার ঠিক আম্মু আম্মু করি। সাজিয়া আফরোজ দিতির দিকে চাইতেই এবার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। বললেন, দিতি আর একটাবার তোর আম্মু হওয়ার সুযোগ দিবি আম্মু? বাসায় ফিরে চল। অনেকগুলো দিন তো। এইটুকু বলেই থামলেন উনি। ফের আবারও বললেন, জোর করছি না আমি দিতি। তবে নিজের ভুলগুলো শুধরানোর জন্য হলেও তো তোকে আরেকটাবার আমার সংসারে চাইছি দিতি। আরেকটাবার। বিশ্বাস কর কণাকে পুত্রবধূ হিসেবে চাইলেও আমিই পরবর্তীতে তোর আম্মুকে প্রস্তাব দিয়েছিলাম তোকে পুত্রবধূ হিসেবে চেয়ে। বিশ্বাস কর আম্মু। কণাকে ভালোবাসি ঠিক, কিন্তু তোকেও আমি বাকিটুকু বোধহয় বলতে পারলেন না আর। কোনো মুখেই বা বলবেন যে ভালোবাসেন? ফের বললেন, শোন দিতি, কণার সাথে স্বাক্ষর বিয়েটা আমরা তখন ভেবেছিলাম যখন আমার ভাবি মারা যায়। মা ছাড়া মেয়েটা কিভাবে বড় হবে ভেবেই ভেবেছিলাম ওকে মেয়ে বানাব। ছেলের বউ করব। কণা যখন মাধ্যমিক দিল তখনই প্রথম কথা হয়েছিল ওদের বিয়ের বিষয়ে। ওদের পরিবার, আমরা সবাই রাজি ছিলাম মোটামুটি। সাক্ষ্যকে তখনও বিষয়টা জানানো হয়নি। ভেবেছিলাম যে কণার বয়স আরেকটু হলেই বলব। বাকি সবাই রাজি দেখে ওদের বিয়ের কথা ঠিক করেই কণাকে রিং পরিয়েছিলাম সেদিন। কণা যে রিংটা দেখাল না, ওটা আমি পরিয়েছিলাম দিতি। আমি? সাক্ষ্য নয়। তারপর ওই দিনের প্রায় 15 দিন পর সাক্ষ্য যখন জানল বিষয়টা তখন অনেক রাগারাগি হল। ঝামেলা হল। কণাকে ছোট বোনের নজরে দেখে এসেছে এবং কণা বয়সে অনেক ছোট বলে বিয়ে সম্ভব না এটা এক কথাতেই জানিয়েছিল এবাড়িতে এবং ও বাড়িতে। তুই বোধহয় খেয়াল করেছিস, তোদের বিয়েতে আমার বড়ভাইয়া আসেনি দিতি। কারণ ওই একটাই। তার মেয়েকে সাক্ষ্য রিজেক্ট করেছে। এই নিয়েই উনারা কিছুটা রেগে আছেন। আমার আম্মাও। আর সে রাগটাই বোধহয় তোর উপর কথা দিয়ে ফলাত আম্মা। বোধহয় নাতিনোর বদলে তোকে মানতে পারছিল না। বিশ্বাস কর, আম্মার মুখের উপর চাইলে 1000টা প্রতিবাদ করতে পারতাম। কিন্তু আম্মাও থেমে থাকতেন না। ঝামেলা হতো, ঝগড়া হতো, পুরনো কাহিনীগুলো তোর সামনেই তুলে ধরত। এই ভেবেই প্রতিবার চুপ করে গেছি। ভাবছি যে আম্মা তো কিছু মাস থেকেই নিজের বাড়িতে চলে যাবে। এই ভেবেই কি দিতি শুনল। সবটাই শুনল। অতঃপর বলল, তুমি এভাবে কৈফিয়ত দিচ্ছ কেন সাজি আম্মু? আমি তো জিজ্ঞেস করিনি। তোমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। বরং তোমার যদি মনে হয়ে থাকে যে আমি তোমার ছেলের জন্য পারফেক্ট নই সেটা বললেও আমি কিছু মনে করব না। তোমার অধিকার আছে বলার। হ্যাঁ, প্রথম দিন হয়তো কষ্ট পেয়ে রিয়েক্ট করেছিলাম, কান্না করেছিলাম। কিন্তু এখন নিজেকে বুঝিয়েছি যে এসব স্বাভাবিক। মানুষের নিজস্ব ভালো লাগা, নিজস্ব চয়েস তো থাকবেই। সব জায়গায় আমি তো সবার উপরে থাকব না। সবার প্রথম চয়েসও আমি হব কথা নেই। তুমি চাইলে এখন ও কণাকে পুত্রবধূ বানাতে পারো। আমি কিছু মনে করব না। দিতি কি সুন্দর করে হেসে হেসে মৃদু স্বরে কথাগুলো বলল। যেন সত্যিই সে কিছু মনে করবে না। সাজিয়া আফরোজ এই মুখের হাসিটা দেখেই বলে উঠলেন, দিতি প্লিজ আমাকে আর ছোট করিস না দিতি। আমাকে কি তোর এতটাই নিচু মনে হয়? একটা মেয়েকে নিজেই চেয়ে পুত্রবধূ করে এনে এখন অন্য কাউকে পুত্রবধূ হিসেবে চাইব? ওকে ভালোবাসি ঠিক। কিন্তু তোকে কষ্ট দেওয়াটাও আমার উদ্দেশ্য ছিল না দিতি। সত্যি বলি, আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে দিতি। অনেকটা। যখন দেখলাম সাক্ষ্য একদিন তোর হাত থেকে বেখেয়ালে পড়ে যাওয়া চুরিটো হাতে নিয়ে হাসছিল আর যত্ন করেই তা ড্রয়ারে লুকিয়ে রাখছিল সেদিনই বুঝলাম আমার ছেলেটা উপরে উপরে তোকে ভালোবাসা না দেখালেও ভালোবাসে। সে হিসেবেই তোর আম্মুকে প্রস্তাব রেখেছিলাম। সাক্ষ্য প্রথমে রাজি না হওয়ার ভান করলেও আমি ঠিকই বুঝেছিলাম ও রাজি। ওকে তো জানিস। একটু ভাব দেখানো। আমার দুটো ছেলেই এমন। ভেতরে যা তা বাইরে প্রকাশ করে না। আবার বাইরে যা তা ভেতরের সবই না, কিন্তু তার মানে এই না আমার ছেলে তোকে ভালোবাসে না দিতি। এই কয়টা দিনে আমি স্পষ্ট দেখেছি দিতি।
স্পষ্ট দেখেছি আমার ছেলেটা কি ভীষণ কষ্ট পাচ্ছিল। গুমরে মরছিল। আমার ছেলেটা তোর জন্য কেঁদেছে ও দিতি। প্লিজ আমার ছেলেটাকে কষ্ট দিস না দিতি। প্লিজ। দিতি শুনো। অবশেষে হেসে বলল। বাদ দাও ওসব। সেদিনের ওইটুকু ঘটনা আমি মনে রাখিনি আর। বসো বরং। আমি কিছু করে আনি গিয়ে। দিতি ওইটুকু বলেই পা বাড়াতে নিল। স্বাক্ষর মা আবারও দিতির হাতটা চেপে ধরলেন। বললেন, ফিরবি না দিতি? আমার বাসায় আর ফিরবি না আম্মু? দিতি চোখ বুঝে। এই যে একটু আগে বলল সেদিনের ঘটনাটা সে মনে রাখেনি, এটা ভুল। মনে আছে। সবটাই মনে আছে। এখনও দমবন্ধ লাগে ওর। এখনও কান্না পায়। বলল, ফিরব না তো বলিনি সাজি আম্মু। না ফিরলে তো মানুষ আমার আম্মুর দিকে যেভাবে আঙ্গুল তুলে ব্যর্থতা দেখায় ঠিক সেভাবেই আমাকেও বলবে আমি সংসার করতে পারিনি। বলবে না? সে অনুযায়ী আমি তো ব্যর্থ হতে পারি না। দিতি, আম্মার হয়ে আমি ক্ষমা চাইছি তো। প্লিজ ফিরে চল আম্মু। আরেকটাবার দিতি হাত ছাড়িয়ে নিল। একটু হেসে বলল, আমি পারফেক্ট হয়ে ফিরব সাজি আম্মু। দক্ষ সংসারী হয়ে ফিরব। যাতে কেউ আমার দিকে আঙ্গুল তুলতে না পারে। যাতে কেউ আমায় ব্যর্থ বলতে না পারে। আমার সময় চাই সাজি আম্মু। ততদিন অবধি আর ফেরার অনুরোধ করো না। সময় হলে ঠিকই ফিরবগু। এইটুকু বলেই দিতি ফের আবারও পা বাড়াল রান্নাঘরের দিকে। কিছু তৈরি করে উনাদের দিবে এই ইচ্ছে নিয়ে রান্নাঘরে গেলেও নিজের শরীরে জ্বর, দুর্বলতা ইত্যাদির জন্যই শরীরের ভারসাম্য রক্ষা করতে পারল না মেয়েটা। নিভু নিভু চোখজোড়া ঝাপসা হয়ে উঠতেই রান্নাঘরের মসৃণ ফ্লোরটায় আছড়ে পড়ল শরীরটা। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে জ্ঞান হারানো শেষ মুহূর্তটুকুতে সে চোখ বুঝল। একটা বিধ্বস্ত এক দেহ যেন লুটিয়ে পড়ে আছে। বাইরের ঘর থেকে দপ করে কিচ পড়ে যাওয়ার আওয়াজ শুনেই ছুটে এলেন সাজিয়া আফরোজ, সাদাত এহসান ও অদিতি আহমেদ। মেয়েকে ফ্লোরে পড়ে থাকতে দেখে অদিতি আহমেদই ছুটে গেলেন সর্বপ্রথম। মেয়ের শরীর ছুঁয়ে ডাকতে নিতেই বুঝে উঠলেন উত্তাপময় শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। কি ভীষণ জ্বর! অথচ মেয়েটা এই অবস্থায় এসেছে রান্নাঘরে। সাদাত এহসান একবার দিতির কপাল ছুঁয়েই জ্বর বুঝে চিন্তিত হলেন। দিতিকে কোলে তুলে বিছানায় নিয়ে বললেন, মেয়েটারও দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সাজি, সবটা তোমার জন্যই। সেদিন এমনটা না করলে তো ছেলে মেয়ে দুটোর আজ এই অবস্থা হতো না। সাজিয়া আফরোজ উত্তর করতে পারলেন না। সাদাত এহসান ততক্ষণে পরিচিত এক ডক্টরকে কল করে বললেন আসতে। পুনরায় কল দিলেন সাক্ষ্যকে। দ্বিস্বরে বলল, কোথায় তুমি? এমন ছন্নছাড়া স্বামী হলে বিয়েই বা করেছ কেন? বউ আগলে রাখতে জানো না, আবার বউয়ের অভাবে জ্বর নিয়ে ঘুরো? সাক্ষ্য কিছুটা সময় চুপ থেকে বাবাকে বলল, কি হয়েছে? তুমি কোথায়? ভার্সিটিতে। কেন আব্বু? দিতি ঠিক আছে? বুয়ের অসুস্থতা সম্পর্কে খবর রাখো না, রাগ ভাঙাতে পারো না, দুঃখ মুছতে পারো না। কেমন স্বামী হয়েছ? এতগুলো দিন কেবল দেখছিলাম তোমার দৌড় কতদূর। তারপর দেখলাম দৌড়াবে কি, তুমি কি হাঁটতেই পারো না ঠিকঠাক। দিতিদের বাসায় এসো। মেয়েটা অসুস্থতায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সাক্ষ্য বোধহয় এবারে চিন্তায় অস্থির হল। দ্রুত বলল, কি হয়েছে ওর? ঠিক আছে আব্বু? মেডিসিস নিয়েছে? আব্বু! থাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। বুকার! খেয়াল রাখা উচিত ছিল কার? বুয়ের রাগ ভাঙানোর উচিত ছিল কার? তা না করে নিজেও গাছাড়া ভাব নিয়ে পড়েছিলে। নিজেকে দেবদাসের মতো করে রেখে দূরে দূরে থাকলেই তোমার বুয়ের রাগ ভাঙবে না সাক্ষ্য। তোমার তো উচিত ওর সাথে সাথে থাকা। এতটা কষ্ট পেয়ে মেয়েটা কি না কি করে বসে। তোমার তো উচিত ছিল এই বাসাতেই থাকা। মিনিটে মিনিটে সরি বলে রাগ ভাঙানো। সরি না বলেও কাজ না হলে ভালোবাসি বলতে। অথচ তুমি নিজের ভাব দেখাতে দেখাতে মেয়েটা এখন ধরেই নিয়েছে তুমি তাকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসি বললে ও এখন আর বিশ্বাস করে না। ভাবে হয়তো সিচুয়েশনে পড়ে বলছি। আর ওর সাথে থাকা? আব্বু! দিতি সেদিন রাতে সুইসাইডও করতে গিয়েছিল। আমার সেদিন কি অবস্থা হয়েছিল জানো? আরেকটু হলেই বোধহয় আমার দম বন্ধ হয়ে আসত। সেদিন সে বলেছে ও নিজের মতো বাঁচতে চায়। আমি সামনে এলে নাকি ওর সবটা আরও মনে পড়বে। আমি শুধু ওকে হারাতে চাইনি আব্বু।
এই কারণেই ওর সামনে যাওয়ার সাহস করিনি গিয়ে। গুড। এখন কি তোমায় এর জন্য মাথায় নিয়ে নাচব? তুমি আর তোমার আম্মু দুইজনেরই কোনো বোধবুদ্ধি নেই সাক্ষ্য। কথা না বাড়িয়ে এখন এসো একটু তাড়াতাড়ি। সাদাত এহসান কলটা রাখলেন তখনই। বাবা হয়ে নিশ্চয় এর বেশি বলবেন না, আর কতটুকু বললেই বা বুঝবে? মাথা মোটা। মনে মনে এসব বলতে বলতেই কল রেখে দিতিকে দেখলেন। ততক্ষণে চোখে পানি দিয়ে মেয়েটার জ্ঞান ফিরেছে। একটু পরই ডক্টর এল। ওষুধ দিলেন। তার খানিকটা সময় পরই সাক্ষ্য এল। শরীর প্রায় ভেজা। বাইরে তীব্র বর্ষণের দরুনি গা ভিজে গিয়েছে। মাথার চুলগুলো থেকেও পড়ছে টপাট পানি। সাক্ষ্য দিতিদের বাসায় পা ফেলতেই সর্বপ্রথম অদিতি আহমেদকে দেখে ছোট শ্বাস ফের নিজের আব্বুর দিকে চাইতেই সাদাত এহসান বলে উঠলেন, অদিতি, ওরা দুইজন একটু কথা বলুক। তোমার নিষেধ আছে কি? অদিতি আহমেদ আজ আর কিছু বললেন না। চুপ করে মতো দিতেই স্বাক্ষর নিজের ব্যাকুল হৃদয়টা নিয়ে দাঁড়াল দিতির রুমের সামনে। বুকের ভেতর প্রথম প্রেমের পড়ার মতোই উত্তেজনাময় একটা অনুভূতি হল যেন বহুকাল পর দিতিকে সামনে থেকে দেখার আনন্দে হৃদয়টা কিঞ্চিৎ শিহরিত হল। সাক্ষ্য যখন পা বাড়িয়ে রুমে এল দিতি তখন জানালার দ্বারে দাঁড়ানো। দৃষ্টি জানালার দিকেই নিবদ্ধ। সাক্ষ্য চাইল। মেয়েটায় মুখটা শুকিয়েছে আগে থেকে। চোখের নিচে কালিটা চোখে পড়ছে। এমনকি এলোমেলো চুলগুলোও। কেমন যেন বিধ্বস্ত রূপ। স্বাক্ষর হাসফাস লাগে। অসহায় স্বরে বলল, নিজের এহেন দশা করেছেন কেন মিসেস এহসান? ঠিকই তো বলেছিলেন নিজের যত্ন নিবেন, নিজেকে ভালোবাসবেন। তাহলে? দিতি চাইল এবারে পরিচিত স্বর শুনে। স্বাক্ষর নিজেরও হাল বুঝি খুব সুন্দর দেখাচ্ছে, চুল দাড়ি তুলনামূলক বড়ই ঠেকছে। চাহনিতে ক্লান্তি। চেহারাটাও বিধ্বস্ত। ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে টপাট। অতঃপর চাহনি সরিয়েই সাক্ষ্যকে এড়িয়ে চলে যেতে নিয়ে বলল, আপনি কেন এসেছেন সাক্ষ্য? দিতি যখন তাকে এড়িয়ে পা বাড়াতে নীল তখনই সাক্ষ্য চাইল কেমন অভিযোগ নিয়ে। দিতির কি এতগুলো দিনে সাক্ষ্যর প্রতি একটুও মায়া হল না? একটুও কষ্ট হল না? অতঃপর আচমকাই দিতির হাতটা শক্ত করে চেপে ধরল সাক্ষ্য। প্রিয় নারীর চোখে এতটা অবহেলা, অবজ্ঞা মানতে না পেরেই নিজের দিকে টেনে এনে আচমকা জড়িয়ে ধরল সাক্ষ্য। বিড়বিড় করে বলল, অনেক এড়িয়ে চলেছেন দিতি। অনেক দূরত্ব বজায় রেখেছেন। প্লিজ, আর দূরত্ব টানবেন না দিতি। আমার কষ্ট হয়। যন্ত্রণা হয়। আপনার থেকে অবহেলা নিতে পারি না আমি। আমার দম বন্ধ লাগে। ছটফট লাগে। অস্থির হয়ে আপনার অপেক্ষায় থাকি আমি। অথচ আপনার কি আমার প্রতি একটুও মায়া হয় না দিতি? একটুও না? আমার দোষটা কি বলুন? কি দোষ? কণাকে আমি সত্যিই বিয়ে করতে চাইনি কখনো। কখনো না। বিশ্বাস করুন দিতি। বিশ্বাস করুন, আম্মু বা নানু যা বলেছে তা ধরে নিয়ে আমায় এতটা শাস্তি দিবেন না। আমি আর নিতে পারছি না। আপনার শূন্যতায় কি ভীষণ যন্ত্রণা তা আপনি নিজেও বুঝতে পারবেন না দিতি। পারবেন না বুঝতে। দিতি কেমন জড় পদার্থের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। স্বাক্ষর আঁকড়ে ধরা হাতে নিজের সমস্ত শরীর লেপ্টে থাকা সত্ত্বেও কেমন নিস্পৃহ, নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে রইল যেন সে। অথচ স্বাক্ষর ভেজা শার্টের দরুন ভিজে উঠল দিতির জামাটাও। শরীরটা পানিতে জুবুথুবু হলেও ওভাবেই থাকল সে। সাক্ষ্য ফের বলল, দিতি প্লিজ, প্লিজ ফিরে চলুন না আমার কাছে আরেকটাবার। আরেকটাবার দিতি, আমায় আরেকটা সুযোগ দিন দিতি। দিতি, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। আপনাকে না দেখে থাকতে পারছি না। আড়ালে আবরালে আপনাকে সূক্ষ্ম নজরে পরখ করতে না পেরে হাঁসফাঁস করি এখন। আপনাকে জ্বালাতে না পেরেও আমার দিনগুলো খারাপ লাগায় ঢেকে যায়। আমি কতগুলো রাত ঘুমাইনি দিতি। আমি কতগুলো দিন নিজের হৃদয়ে শান্তি অনুভব করিনি দিতি। কতগুলো দিকে আপনাকে চোখ ভরে দেখেনি। একটাবার জড়িয়ে ধরিনি। দিতি, চলুন না আমার কাছে ফিরে। দিতি, এই দিতি, কথা বলবেন না আমার সাথে? দিতি এই পর্যায়ে চোখ বুঝল। সাক্ষ্য ফের অসহায়ের মতো করে বলল, কি করলে ক্ষমা করবেন দিতি? কি করলে ফিরবেন? কি করলে আম্মুর আর নানুর কথাগুলো ভুলে যাবেন দিতি? কি করলে আমায় আবার ভালোবাসবেন? কি করলে আরেকটাবার আমার বউ হয়ে আমার বাহুডোরে জড়িয়ে নিবেন? বলুন না দিতি। দিতি ছোটশ্বাস ফেলল এবারে।
জ্বরে উত্তপ্ত শরীরটা স্বাক্ষর ভেজা শরীরের সান্নিধ্যে এসে যখন ভিজে বসল তখন দিতির শীত করল। শিরশিরে শীত অনুভূতি নিয়েই সে সাক্ষ্যকে নিজের থেকে ছাড়িয়ে নীল আচমকা। কেমন নির্জীব বস্তুর মতো নিজেকে সরিয়ে নিয়ে দুপা পিছাতেই সাক্ষ্য বোধহয় অবচেতন মনেই দিতির উত্তরটা না ধরে নীল। বুঝে নীল, দিতি ফিরবে না। ফিরবে না তার কাছে। সাক্ষ্য লাল টকটকে চোখজোড়া এবার কেমন যেন হয়ে এল। অতঃপর আরও একবার দিতিকে জড়িয়ে ধরে চাইল সে। পরমুহূর্তেই পরাজিত সৈনিকের মতোই দিতির কাঁধে মাথা ঠেকাল। চোখের উষ্ণ পানির উপস্থিতি জানান দিয়ে আওড়াল। দিতি, দিতি, ফিরবেন না আমার কাছে? এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন দিতি? এই জেদটা কি আসলেই আমার উপর ফলানো উচিত দিতি? বলুন না, উচিত? আমি আপনাকে ছাড়া থাকতে পারব না দিতি। পারব না। আমার ছটফট লাগে, অস্থির লাগে। আমার আপনাকে ছাড়া চলবে না দিতি। আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারব না। আপনার মুখ না দেখলে দমবন্ধ লাগে। আপনার উপস্থিতি না পেলে অস্থির লাগে। তবুও ফিরবেন না? ভালোবাসবেন না? দিতি হাসল কিঞ্চিৎ। স্বাক্ষর চোখের উষ্ণ পানিটা বুঝতে বাকি নেই তার। তবুও ভাঙা স্বরে বলল। সাক্ষ্য, শেষ একটা প্রশ্ন করছি। আপনি কি আসলেই একটা মন থেকে খুশি হয়ে করেছিলেন? আমায় মন থেকে চেয়েছিলেন সাক্ষ্য? নাকি কণাকে? হতেই পারে এখন আপনি বা আপনার পরিবার আমায় মন ভোলানো বাক্য বলে ভুলাতে চাইছেন। হতেই পারে। মন ভুলানো বাক্য? আপনার বিশ্বাস হয় না আমি যে আপনাকে ভালোবাসি? উত্তর দিন। মন থেকে করেছিলেন বিয়েটা? তাহলে রাগ দেখিয়েছিলেন কেন? আর আপনার নানু কেন বলল আমার আম্মু অনুরোধ করেছিল বলেই বিয়েটা করেছেন? কেন? সাক্ষ্য আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। অতঃপর ঘাড়ে ওভাবেই মুখ গুজে বলল। ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসব দিতি। আমি ছোট বাচ্চা নই নিশ্চয়। তাহলে? আম্মু আব্বু বললেই আপনাকে বিয়ে করে নিব আমি? বুঝতেন না আমার আচরণে? ভালো না বাসলে আপনার কাজ ঘেঁষাঘেঁষি করতাম না। ভালো না বাসলে আপনাকে নজরে নজরে রাখতাম না। ভালো না বাসলে আপনাকে বিয়েও করতাম না। ভালোবেসেছি বলেই করেছি। রাগ দেখানোটা তো আমার আজন্মের ভুল হয়ে থাকবে। সেদিন উপরে উপরে নিজের দাম রাখতে গিয়ে আজ নিজের ভালোবাসাটাই বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর অনুরোধ? সেদিন আগদের আগে আম্মু আমায় ডেকেছিল। বলেছিল উনাদের সেপারেশনের বিষয়টা। যাতে আমার সমস্যা না হয়। আর সে ডেকে নেওয়াটাকেই হয়তো নানু ভেবে নিয়েছিল যে অনুরোধ করেছিল। নয়তো আড়ালে আর কীই বলবে এমনটাই হয়তো ভেবে নিয়েছিল। ফের বলল। নানুর কথা মতো আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করবেন না দিতি। নানু কেন, যে কেউ বললেই তা বিশ্বাস করে নিবেন না। জানবেন না আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে। খুব ভালোবাসে। প্রকাশ না করে তার বুকে আপনার এক সমুদ্র গুপ্ত অনুভূতি আছে। আপনার জায়গাটা তার কাছে অনেক উপরে গি। দিতি হাসল মধু এবারে। অতঃপর বলল। আপনার স্ত্রীকে আপনার বাড়ির মানুষজন, আত্মীয় স্বজন কিভাবে সম্মান দিবে জানেন সাক্ষ্য? কিভাবে আপনি তাকে ট্রিট করছেন তার উপর ভিত্তি করে। কিভাবে আপনি তাকে গুরুত্ব তার উপর নির্ভর করে। সেখানে আপনি তো কোনোদিন পরিবারের সামনে এটাই স্বীকার করেননি যে আপনি বিয়েটায় রাজি ছিলেন। কখনোই কাউকে বুঝাননি যে আপনি আপনার বুকে ভালোবাসেন। সেখানে ওদের দোষী বা কোথায়? আমার জায়গাটা অতি ঠুনকো ভাবা তাদের অন্যায় নয় সাক্ষ্য, আপনার অন্যায় ছিল। ছিল তো? এবারের মতো ক্ষমা করে দিন দিতি। আর কখনো? বলতে বলতেই সাক্ষ্য মাথা তুলে চাইল। দ্বিতীয় তাকাল স্পষ্ট নজরে। স্বাক্ষর লাল টকটকে চোখ জোড়ায় চেয়ে মৃদু শ্বাস ফেলে বলল। বাসায় ফিরে যান। আব্বু আর সাজি আম্মুর খুব আফসোস তাদের ছেলে ভালো নেই। ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে। যত্ন নিবেন নিজের গু। সাক্ষ্য বোধহয় আশাহত হল। বলল। আপনি যাবেন না? আমার সময় লাগবে সাক্ষ্য। আমি নিজেকে আরও পরিপক্ব ঘরণী করে গড়ে তুলেই সংসারে পা রাখব। পারফেক্ট হতে হবে। একদম পারফেক্ট। যাতে কেউ আমার দিকে আঙ্গুল তুলতে না পারে, কেউ আমার আম্মুর দিকে আঙ্গুল তুলতে না পারে। লাগবে না পারফেক্ট হওয়া। আমার এই ইমপারফেক্ট দিতিকা তাসনিমকেই চাই গিয়ে। আপনার চাওয়ার গুরুত্ব দিয়ে আমি সংসারে চলে যেতে পারব না সাক্ষ্য।
যদি কখনো সংসারে নাও ফিরি তাহলে আপনি হয়তো নতুন কাউকে জীবন গুছাবেন। জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না সাক্ষ্য। আপনিও ঠিক জীবনে কাউকে না কাউকে পেয়ে যাবেন। কিন্তু এই আপনারাই একটা সময় পর বলবেন যে আমি সংসার করতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি সংসারে। আমি ব্যর্থ। আমি তো এই তকমা গায়ে নিব না সাক্ষ্য। আমি যে আপনাকে ভালোবেসেই সংসারে ফিরব এমন নয় সাক্ষ্য। আমার জেদের কারণে ফিরব। দেখাতে হবে না ভাঙা সংসারের মেয়েরাও সংসার করতে পারে। তাই ফিরব। আর যদি পারফেক্ট হয়ে না ফিরি তাহলে আজ না হয় কাল যে কেউ আঙ্গুল তোলার সাহস করতে পারবে। হয়তো কোনোদিন আপনিও করবেন। আজকে আপনি এমন আছেন মনেই যে চিরকালই এমন থাকবেন তার নিশ্চয়তা নেই। সুতরাং প্রত্যেকটা মেয়েকেই আগে নিজেকেই মজবুত করে গড়ে নিতে হবে, যাতে কেউ কষ্ট দেওয়ার সুযোগই না পায়। স্বাক্ষর বোধহয় নিজেকে এই পর্যায়ে অসহায় বোধ হল। এই যে দিতি ফিরবে বলল, এতে আনন্দ হওয়ার বদলে তার নিজের প্রতি জম্মাল বিতৃষ্ণা। সে বোধহয় দিতিকে এতটাই কষ্ট দিল যে দিতি এখন তাকে আর ভালোবাসার নজরে দেখে না। এই যে কথাগুলো বলছে, দিতি একটাবারও আগের মতো করে চঞ্চলতা নিয়ে বা হেসে বলেনি। একটাবারও বলে সাক্ষ্যকে ভালোবেসে স্বাক্ষর কাছে ফিরে আসবে। দীর্ঘশ্বাস ফেলল সে। বলল, আপনি বদলে গিয়েছেন দিতি। জানি এই বদলটার জন্য আমিই দায়ী। আমার নিজের প্রতি আসলেই ক্ষোভ জন্মায় দিতি। কেন প্রথম থেকেই আমি পারফেক্ট হতে পারলাম না? কারণ আমি আপনাকে ভালোবেসেছিলাম প্রথমে। আপনার মনে হয়েছিল যে মেয়েটা আমার জন্য পাগল, তাকে আবার ভালোবাসা দেখাব কিসের জন্য? তাও আবার জনসম্মুখে। ছিহ ছিহ। দাম কমে যাবে না? আপনার মতো সুন্দর একটা ছেলে যার জন্য মেয়েরা পাগল, সে কেন অযথা একটা মেয়ের জন্য ভালোবাসা দেখাবে? সাক্ষ্য চোখ বুঝে। না, এমনটা নয়। সাক্ষ্য তো শুধু দিতিকে জ্বালিয়ে মজা নিত। দিতিকে রাগাতে ভালো লাগত, লজ্জায় ফেলতে ভালো লাগত। তখন কি জানত এই সামান্য ভাব দেখানোটুকুই এতদূর পৌঁছাবে? সাক্ষরা সেদিন সত্যিই ফিরে গেল। বিনিময়ে নিয়ে গেল অপেক্ষা। দিতি এখনও যোগাযোগের কোনো পথ খুলেনি। তবে স্বাক্ষর আব্বু আম্মু কথা এবং সাম্যর সাথেও মেয়েটা রোজই যোগাযোগ করে। শুধু স্বাক্ষর সাথেই যোগাযোগ করে না। যাদের জন্য এত কিছু হলো তাদের সাথে দিতির এতদিনে খুব ভাব জমে গেলেও স্বাক্ষর সাথেই তার আর কথা হলো না, দেখা হলো না। কিছুই হলো না। স্বাক্ষর মাঝে মাঝে অসহায় লাগে খুব করে। দিতি ভার্সিটিতেও যায় না যে এক পলক দেখতে পাবে। সাক্ষ্য যখন দিতি নামক মেয়েটার জন্য ছটফট করছিল ঠিক তখনই দিতির মা কল করল। বলল, সাক্ষ্য, দিতি কি তোমাদের বাসায় গিয়েছে? সকালে বন্ধুয়ের সাথে ঘুরতে বলে যে বের হলো, আর ফোনেই পাচ্ছি না মেয়েটাকে। খেয়াকেও ফোনে পাচ্ছি না। কোথায় গেল জানো কিছু? সাক্ষ্য তখন ভার্সিটিতেই ছিল। প্রায় 2 সপ্তাহ সে দিতিকে দেখেনি, কথা বলেনি। আর এতগুলো দিন পর দিতিকে ফোনে পাচ্ছে না বলে চিন্তায় অস্থির লাগলেও শান্ত স্বরে বলল, তা তো জানি না। আমি দেখছি আম্মু। এখন দুপুর। ভার্সিটিতে আজ দিতির কোনো বন্ধুকেই দেখা গেল না। আসেনি একটাও। সাক্ষ্য না পেরে কিয়ানের ফোনেই কল দিল। কিন্তু কিয়ানকেও যখন পাওয়া গেল না তখন কল দিল শাদাবকে। অথচ ওর ফোনেও কল গেল ঠিক। রিং ও হলো কিন্তু কেউ ফোন তুলল না। স্বাক্ষর এবারে চিন্তায় দম বন্ধ লাগে। 4-5 জনের বন্ধুম হলে একজনও কল না তোলার মানে কি? কোথায় গিয়েছে ওরা? নাকি কিছু হলো? সাক্ষ্য চোখ বুঝে। আর ভাবতে পারল না। মাথা ঝিমঝিম করছে কেমন। লাগাতার কিয়ান আর শাদাবকে কল দিতে দিতেই সে পা বাড়াল দিতিদের ক্লাসরুমটার দিকেই। যদি কেউ জানে ওরা কোথায় গিয়েছে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।